আমার সবার উপরে একটা আদর্শিক দল। তাকে ওভারটেক করার মতো বিএনপির এখন দুঃসাহসিকতা নাই। এর কারণে জামাতকে ট্যাগ দেওয়া হচ্ছে। জামাতকে ট্যাগ দেওয়া অর্থ এটাই যে বিএনপির অনেকগুলা দুর্বলতা আছে। যেহেতু তারা তাদের নিজের আদর্শ করে তুলে ধরতে পারছে না, তাদের আদর্শ বলতে কিছুই নেই। এক্ষেত্রে জামাতকে কিভাবে ট্যাগ দিয়ে তাদেরকে নিস্তেজ করে দেওয়া যায় সেই পায়তারাগুলো চলতেছে। বিএনপির নেতারা একের পর এক বক্তব্য দিতেছে, কেন্দ্রে কেউ যাইতে পারবে না, অস্ত্র নিয়ে যাইবেন, জামাতে দাঁড়িপাল্লায় ভোট দিলে সুস্থ শরীরে ফিরে আসতে পারবে না, এবং কি জামাতকে ক্ষমতায়, বিএনপি ক্ষমতায় গেলে জামাতকে দেশে তাড়িয়ে দেবে। ওইদিকে ভারত হুঙ্কার দিচ্ছে, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, বাংলাদেশ থেকে কোনো সরকারি ভাবে কোনো ঘোষণা দিচ্ছে না। কি হতে যাচ্ছে ভাই? আমি এতটুকুই আজকে প্রশ্ন রাখলাম। ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। ঝিনাইদহে রাশেদের বিরুদ্ধে কাপড় মাথা বেঁধে বিক্ষোভ হয়েছে। মান্না সাহেব 16 কোটি টাকা ঋণ খেলাপির কারণে নির্বাচন করতে পারবেন না। আসমা আব্দুর রব বিএনপির সাথে নির্বাচন করবেন না, যারা এত বছর বিএনপির সাথে ছিল বা যারা 20 দলীয় জোট গঠন করেছিলেন, তারা অনেকেই বিএনপি থেকে সরে গেছে। তো কর্নেল মুস্তাফিজ সাহেব কি মনে করেন না যে ভোটের রাজনীতিতে বিএনপির এই নির্বাচনে প্রভাব পড়বে? যারা এতদিন বিএনপির সাথে ছিল এরা বিএনপি থেকে সরে যাচ্ছে ধীরে ধীরে। আর আরেকটা বিষয় হচ্ছে, হাদির বিষয়ে যে কথা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এবং আইনমন্ত্রীর সাথে কি এই ডক্টর ইউনূসকে দায়ী করা যায় না যে প্রশাসনিক ব্যর্থতার জন্য ওনারা দায়ী হবেন? ধন্যবাদ আপনার সবাইকে। জি, ধন্যবাদ। শহীদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির ভাইকে আমাকে সংযুক্ত করার জন্য। আমার প্রথম একটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে নিয়ে, যে বিগত 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেরকম ব্যবহার করছে বাংলাদেশের মানুষের সাথে, বা তার মতের বিরোধিতা যা করছে তার সাথে যে ধরনের ব্যবহার করেছে, এখন কি আমাদের মনে হইতেছে না যে বিএনপিও আওয়ামী লীগের মতোই ওই একই পথে চলার চেষ্টা করতেছে? যেমন ভারতের পক্ষে কথা বলা বা ভারত যে কোনো ধরনের বক্তব্য দিলে তার বিরোধিতা না করা, যে ওইভাবেই চলতেছে, যে ফ্যাসিস্টদের মতোই। আর আমার দ্বিতীয় আর একটা প্রশ্ন মুস্তাফিজ স্যারের কাছে, যে আমাদের যে হাদি হত্যাকাণ্ড, যে হাদি হত্যাকাণ্ডের অনেকদিন পেরিয়ে গেল, কিন্তু এখনো যে হাদির হত্যাকারীকে ধরতে পারলো না। এখন স্যারের কাছে আমার প্রশ্ন, বিগত এক বছরে ইউনূস সরকার তিনি প্রশাসনে কি পরিবর্তন আনছেন? প্রশাসনের যারা দায়িত্বরত আছে এরা তো বিগত 15 বছর শেখ হাসিনার সাজানো প্রশাসন ছিল, আর এখনো দেখলাম যে ওই প্রশাসনই আছে। এখন ওই প্রশাসনের মাধ্যমে কি হাদির হত্যাকারীকে ধরা যাবে? আদৌ সম্ভব? এটা মুস্তাফিজ স্যারের কাছে আমার প্রশ্ন। এখন ওই প্রশাসন তাদের পেছনে হত্যাকারীকে লুকিয়ে রাখে এখন যদি সাধারণ মানুষরে বলে যে আমরা তো হত্যাকারীকে খুঁজে পাইতেছি না, তাহলে তো আরো 50 বছর গেলেও ওই হত্যাকারীকে খুঁজে পাওয়া যাবে না। এখন কি আসলে এই ধরনের কোন নাটক খেলতেছে আমাদের সাথে, যে সাধারণ মানুষের সাথে হাদির হত্যাকারীকে ধরা নিয়ে? এটা একটু বিশ্লেষণ করবেন মুস্তাফিজ স্যার। ধন্যবাদ। মামুন সাহেব বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা তো অনেক নাটকের নাটকীয়তা দেখি, কিন্তু সকল নাটক তো সকল দিক থেকে সরল হয় না, বরঞ্চ সরলটায় বক্ক হয়ে আমাদের সামনে উপস্থাপন হয়। মনির ভাই, আপনাকে এখানে জামাতে ইসলামের প্রতিনিধি নাই, যার কারণে জামাতে ইসলামের প্রতিনিধি হিসেবে দর্শকরা অনেকগুলো প্রশ্ন করে থাকে। জামাত একটা আদর্শিক দল, তার বিরুদ্ধে আমরা লেলিয়ে বিনিয়ে অনেকগুলো কথা বলতে চাই, বলতে পারিও, কিন্তু জামাতের অতিথি যেহেতু এখানে নাই, তাই অ্যান্সার গুলো আমাদের একটু টুকিটাকি দিতে হয়। জামাত দেখেন, জামাত সবার উপরে একটা আদর্শিক দল, তাকে ওভারটেক করার মতো বিএনপির এখন দুঃসাহসিকতা নাই। এর কারণে জামাতকে ট্যাগ দেওয়া হচ্ছে। জামাতকে ট্যাগ দেওয়া অর্থ এটাই যে বিএনপির অনেকগুলো দুর্বলতা আছে। যেহেতু তাদের নিজের আদর্শ করে তুলে ধরতে পারছে না, তাদের আদর্শ বলতে কিছুই নেই। এক্ষেত্রে জামাতকে কিভাবে ট্যাগ দিয়ে তাদেরকে নিস্তেজ করে দেওয়া যায় সেই পায়তারাগুলো চলতেছে। জামাত অনেক বড় হয়ে গেছে। কথা বলতেছেন, আমাদের দুইটা বিষয়, একটা হচ্ছে ঝিনাইদহের বিএনপির নমিনেশন নিয়ে, আরেকটা হচ্ছে হাদি হত্যা নিয়ে। জামাত নিয়ে তো আলোচনা হচ্ছে না। হ্যাঁ ভাই, বিষয়গুলো কিন্তু ওই দিকেই যায়। আপনি যদি একটু হিসেব নিকেশ করেন, রাজনৈতিক প্রেক্ষাপটগুলো তো বাংলাদেশের দুইটি দল নিয়ে এখন সংগঠিত হচ্ছে।
ওখানে কাফনের কাপড় পরার অর্থ কি আমাদের বোঝাচ্ছে? যে সুশীল সমাজের এখানে এসে ওই এনি বিনি কথা বলে। দেখেন মান্না সাহেব দেখেন যে কিছুদিন আগে বিএনপির বিরুদ্ধে কথা বলল। আর ভোটের রাজনীতির ক্ষেত্রে তারাই এখন বিএনপির পক্ষ নিচ্ছে। এখান থেকে আমাদের কি বোঝানো হচ্ছে? এই সুশীলরা বাংলাদেশের মঙ্গল চায় না। তারা মঙ্গল নিজেদের চায়। ভারতের মঙ্গল চায়। এরা জি। দালাল। এদের দিয়ে দেশপ্রেম আপনি কতটা পাবেন? কাজেই আমরা বারবার যে দলটার পক্ষ নেই সেটা হচ্ছে চিরস্থায়ী বিপ্লব। হাদির পক্ষ নিয়ে আমরা কথা বলি। এটা আমাদের আদর্শ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। কবির হোসেন বলেন, কোন প্রশ্ন থাকলে বললেন, কার কাছে প্রশ্ন হবে? আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনি ভাই আমাকে যুক্ত করার জন্য এবং এখানে অতিথিবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি আজকে প্রশ্ন ছিল অনেকগুলি, কিন্তু প্রশ্ন আজকে করব না। আমি ব্যারিস্টার মাহবুব ভাইয়ের কাছে একটু একটু জানতে চাইবো যে বাংলাদেশে এতদিন যাওই কিছু না কিছু বুঝতে পারছিলাম, এখন তো বুঝতে পারতেছি না কি হতে যাচ্ছে নির্বাচনের পরিবেশ। এদিকে বিএনপির নেতারা একের পর এক বক্তব্য দিতেছে, কেন্দ্রে কেউ যাইতে পারবে না, অস্ত্র নিয়ে যাইবেন, জামাতে দাঁড়িপাল্লায় ভোট দিলে সুস্থ শরীরে ফিরে আসতে পারবে না, এবং কি জামাতকে ক্ষমতায়, বিএনপি ক্ষমতায় গেলে জামাতকে দেশে তাড়িয়ে দেবে। ওইদিকে ভারত হুঙ্কার দিচ্ছে, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, বাংলাদেশ থেকে কোনো সরকারি ভাবে কোনো ঘোষণা দিচ্ছে না। কি হতে যাচ্ছে ভাই? আমি এতটুকুই আজকে প্রশ্ন রাখলাম। আর কর্নেল মুস্তাফিজ ভাইকে আমি একটা প্রশ্ন করব। তো ব্যারিস্টারের কাছে আমার প্রশ্ন হলো এটা, যে আদালত যদি এই খুনিকে জামিন দিছে, এই জামিনের পরিবর্তে কি কেউ কি তার দায়িত্ব নিছে? দায়িত্ব ছাড়া কি তার জামিন হয়েছে নাকি? যদি তার দায়িত্ব নিয়ে কেউ দায়িত্ব নিয়েই থাকে, দায়িত্বের বিনিময়ে তো তার জামিন হয়েছে। এখন যে দায়িত্ব নিয়ে জামিনটা করাইছে তাকে ধরলে তো আসল রহস্যটা বাইর হয় কিনা এটা নিয়ে একটু কথা বলবেন। আর ওই মুস্তাফিজ ভাইয়ের কাছে আমার প্রশ্ন, উনি যে আগের আলোচনা যে কথাগুলো বলছিলেন যে তারেক রহমানের লগে ওয়াকারুজ্জামানের লগে কিছু কথাবার্তা হয়েছে বা ইন্ডিয়ার সাথে কিছু কথাবার্তা হয়েছে, তো এখানে যেখানে খুনি হাসিনা 15 থেকে 17 বছর এই দেশের গ্রাম্য সৌদার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সে সেট আপ করার পরেও টিকতে পারে নাই, তাহলে এই দেশে যদি গণতান্ত্রিকভাবে জনগণের ভোটে একজন সরকার, একটা দল ক্ষমতা না আসতে পারে, ওইভাবে ফেসিবাদ কায়েম করে ক্ষমতা আসতে চায়, তাহলে এই দেশে কি টিকার সম্ভাবনা আছে কিনা এই নিয়ে একটু কথা বলবেন। যে ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ধন্যবাদ। জুয়েল। মনির ভাই, আমি কি কোশ্চেনের উত্তরটা এখনই দিয়ে দিব নাকি পরবর্তীতে? আমি শেষে নিচ্ছি, একটু বাকি আলোচনা শেষ করি। জুয়েল আনমিউট করেন, কোন প্রশ্ন থাকলে একটু সংক্ষেপে বলেন। আনমিউট করেন ভাই। মাইক মিউট আছেন, আনমিউট করতে হবে। মাইকটা আনমিউট করেন। শুনতে পাচ্ছি না, মাইক আনমিউট করেন। জি জি আনমিউট করছি তো, শুনতে পাচ্ছেন? জি বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। যে আমার একটা প্রশ্ন হতো আপনাদের সাংবাদিক মহলের কাছে, মানে আপনি যেহেতু একজন সাংবাদিক, সেভাবে আপনাদের সাংবাদিক মহলের কাছে, এই যে তারেক রহমান দেশে আছে, ওনাকে যে পরিমাণ প্রোটোকল, যে পরিমাণ সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনীতে প্রোটোকল দিচ্ছে, কোন পদাধিকার বলে এত প্রোটোকল দিচ্ছে? এই যে সরকারের টাকাগুলো খরচ করছে, এটা কেন খরচ করছে? এটা প্রশ্নটা তো আপনারা সাংবাদিকরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আপনার সরকারকে করবেন, আপনারা একটা সাংবাদিকও এই প্রশ্নটা করছেন না। মানে সাংবাদিকরা এখন চাটার মতন, এখন তারেক জিয়ারে চাটতে হবে, সবাই তারেক জিয়া কই যাইতেছে, সারা দিন মানে সারাটা দিন লাইভ দেখা। প্রশ্ন তো করবেন না ভাই, উত্তর যাই আসুক, আপনারা সাংবাদিকরা প্রশ্ন করেন না। হুম। আরেকটা কথা হচ্ছে, এই যে ছোট ছোট দল নুরুল সেটা হক তো নূর সরকার ভাইরা, থেকে অলরেডি তো ওনাকে বলেই নিয়ে আসছে যে আমাদের সরকার ওনাকে প্রোটোকল দেবেন, নিরাপত্তা দেবেন। সেটা বলেই বলুক তো না, নিয়ে আমার আসছে। কথা হলো ভাই, যেটাই বলুক আপনি প্রশ্ন তো করবেন যে এতগুলো, মানে এই যে জায়গায় যাচ্ছে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী চাইতে বেশি প্রোটোকল দিচ্ছেন। হ্যাঁ, আপনি দিতে পারেন, কিন্তু এটার অ্যান্সার তো আপনি, কেউ প্রশ্ন করবে, সরকার অ্যান্সার দিবে যে কেন দিচ্ছেন। জিনিসটা তো আমাদের জনগণের কাছে ক্লিয়ার হতে হবে, ক্লিয়ার হবে। আপনারা যদি প্রশ্নই না করেন, প্রশ্নই না উঠান, প্রশ্নের ঊর্ধ্বে করে ফেলেন একজন মানুষকে, তাহলে তো আমাদের দেশে এই যে স্বৈরাচার তৈরি হয়, এমনি এমনি তো হয় না। আরেকটা বিষয় হচ্ছে যে এই গণ অধিকার পরিষদের কথা বলছেন, এরা বাংলাদেশের ভবিষ্যৎকে নষ্ট করে ফেলছে। যেমন যদি কেউ নতুন ভাবে রাজনৈতিক দল করতে চায়, আর কেউ এই যে বিদেশ থেকে প্রবাস থেকে যে মানুষ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে, আর কেউ করবে না। এই বিশ্বাসঘাতকদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতি হলো, যে ভবিষ্যতে কেউ যদি আমি দল করবো, কেউ সহযোগিতা করবে না টাকা পয়সা বা কোনো কিছু দিয়ে।
সুতরাং এই বিশ্বাসঘাতকটা একটা পাস করে আসতে পারবে না। আমি একজন জনগণের গ্যারান্টি দিয়ে বলি, বিএনপি থেকে যতজন ওই যে নমিনেশন নিতে হুম। অন্য দল ভাঙে জি একটা পাস করে আসতে পারবো না, সবগুলো ফেল করবে ইনশাল্লাহ। জি এদের ভবিষ্যৎ ধন্যবাদ ধন্যবাদ